আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এখন নতুন এক মোড় নিয়েছে। সামরিক হুমকি, কূটনৈতিক আলোচনা এবং যুদ্ধবিরতির নাটকীয় পালাবদলে বিশ্ব রাজনীতিতে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, চাপের মুখে কি আবারও পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি, স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সহ অন্যান্য নেতা ও আইআরজিসির সামরিক কমান্ডারদেরকে নিয়ে ইরানিরা যখন গর্ববোধ করছেন এবং রাস্তায় রাস্তায় উল্লাস করছেন, ঠিক তখন এর উল্টো দিকে মার্কিন জনগণ তাদের প্রেসিডেন্টকে ব্যঙ্গাত্মক ঢঙ্গে সমালোচনা করছেন। বস্তুত ইরানকে আত্মসমর্পণ করানোর ডোনাল্ড ট্রাম্পের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কূটনৈতিক আলোচনার নামে ইরানকে ফাঁদে ফেলার কৌশল ভণ্ডুল হয়েছে। গত ৮ এপ্রিল ১৪ দিনের জন্য যে যুদ্ধবিরতি কার্যকর ছিল তার মেয়াদ ২২ এপ্রিল শেষ হয়। এই সময়ের মধ্যে ১১ ও ১২ এপ্রিল পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে এক নিষ্ফল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে ইরান, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মোট ১২ জন শীর্ষ নেতারা উপস্থিত থাকেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ট্রাম্পের বিশেষ দুই দূত, বিল্ডিং নির্মাণের ঠিকাদার স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ইউএস যুদ্ধ কমান্ড সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার উপস্থিত থাকেন। অন্যদিকে ইরানের ৪ প্রতিনিধিরা ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি, উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত নাভানচি এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী আকবর আহমদিয়ান। আর মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের ৪ প্রতিনিধিরা ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও ডিজিআইএসআই লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তবে মূল আলোচনার টেবিলে বসা এই ১২ জনের পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের বিশাল বিশেষজ্ঞ ও কারিগরি দল পাকিস্তানে অবস্থান করেন। বিশেষ করে ইরানের ৭১ জন প্রতিনিধি রাজধানী ইসলামাবাদে উপস্থিত থাকেন, যাদের মধ্যে ইরানের রাষ্ট্রীয় ব্যাংকের প্রধানসহ বিভিন্ন অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত ছিলেন। অর্থাৎ ইরান যথেষ্ট হোমওয়ার্ক করে সতর্কতার সাথে আলোচনায় অংশ নেয়। ওই আলোচনায় ইরান যুক্তরাষ্ট্রের তুলনায় সুবিধাজনক অবস্থায় ছিল, কেননা যুদ্ধ ইরান শুরু করেনি, তারা যুদ্ধবিরতির কথাও তোলেনি। ইরান তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য দীর্ঘমেয়াদে লড়াই করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ ছিল। ইরান বারবার বলে যাচ্ছিল যে আলোচনায় তাদের কোনো তাড়াহুড়ো নেই। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের জন্য যুদ্ধবিরতি ছিল ভীষণ জরুরি। অতঃপর সেই আলোচনা ব্যর্থ হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো থেকে কোনো জাহাজ যেন যাওয়া আসা করতে না পারে, সেজন্য ওমান সাগর ও ভারত মহাসাগরের বিস্তৃত অঞ্চল জুড়ে নৌ অবরোধ শুরু করে। এই অবরোধ কার্যকর করতে গিয়ে যুক্তরাষ্ট্র ১০,০০০ মেরিন সেনা, ১৫টির বেশি যুদ্ধজাহাজ এবং শতাধিক যুদ্ধবিমান সহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম মোতায়েন করে। এর প্রতিক্রিয়ায় নৌ অবরোধ তুলে নেওয়ার দাবিতে ইরান পুনরায় হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। অতঃপর দুই পক্ষকে দ্বিতীয় রাউন্ডের আলোচনার টেবিলে ফেরানোর জন্য পাক সেনাপ্রধান ১৫ এপ্রিল থেকে ৩ দিনের জন্য তেহরান সফর করেন। কিন্তু ইরান তার দাবিতে অনড় থাকে। ইরান বলে, যুক্তরাষ্ট্র যুদ্ধের ময়দানে যা অর্জন করতে পারেনি, আলোচনার টেবিলে তা অর্জন করতে চাইছে। ইরান দাবি করে যে ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে আলোচনা হওয়ার কথা ছিল তা থেকে যুক্তরাষ্ট্র সরে গেছে এবং আলোচনার নামে ইরানের কাছে অতিরিক্ত দাবি দাওয়া আদায় করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করাতে চাইছে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার না করায় ইরান পাকিস্তানে অনুষ্ঠিতব্য দ্বিতীয় রাউন্ডের বৈঠক বয়কট করে। এদিকে যুদ্ধবিরতির সময়কালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিয়ে যাচ্ছিলেন যে ইরান যদি এই সময়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর না করে তবে যুক্তরাষ্ট্র পুনরায় হামলা করবে, আর তা আগের হামলার চেয়েও ভয়ঙ্কর হবে। তবে ডোনাল্ড ট্রাম্পের এই হুমকিকে ইরান পরোয়া করে না। অতঃপর ২২ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদকাল শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল সামাজিক মাধ্যমে হঠাৎ নিজেই ঘোষণা দেন যে পাক সেনাপ্রধান এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধে তিনি যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন, তবে ইরানের বন্দরগুলোর উপর নৌ অবরোধ অব্যাহত রাখবেন।
এখানে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের ওই পোস্টে যুদ্ধবিরতির মেয়াদকালের নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। এজন্য অনেকে এটাকে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি বলছেন। যদিও ইরান ট্রাম্পের এই একপাক্ষিক যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানায়নি, বরং তা প্রত্যাখ্যান করে বলছে ইরানের উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ করা মূলত যুদ্ধের শামিল। কেবলমাত্র নৌ অবরোধ প্রত্যাহার করলেই আলোচনার টেবিলে বসা যেতে পারে। ইরান এখন হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে এবং যেসব জাহাজ ইরানের অনুমতি ছাড়া চলাচল করার চেষ্টা করছে সেসব জাহাজকে আটক করছে। বস্তুত আগামী দিনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাকডোরের চ্যানেলে আলোচনা চলতে পারে, কিন্তু উচ্চ পর্যায়ের সরাসরি হাই প্রোফাইলের আলোচনা শীঘ্রই সংঘটিত হবে বলে মনে হচ্ছে না। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প এর আগেও কয়েক দফা একেবারে ইউটার্ন নিয়েছিলেন। যুদ্ধ শুরুর পর তিনি সর্বপ্রথম 21 মার্চ ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য 48 ঘন্টার আলটিমেটাম দেন, আর তা না হলে ইরানের সকল পাওয়ার প্ল্যান্ট, অয়েল রিফাইনারি, যোগাযোগ অবকাঠামো, যাবতীয় কলকারখানা, পানি শোধনাগার ইত্যাদি ধ্বংসের হুমকি দেন। তবে 23 মার্চ সেই আলটিমেটামের ডেডলাইন শেষ হওয়ার কয়েক ঘন্টা আগেই তিনি তা আরও 5 দিনের জন্য বর্ধিত করেন। এরপর সেই 5 দিন অতিক্রম না করতেই 26 মার্চ আবার তিনি আরও 10 দিনের জন্য ডেডলাইনের সময়সীমা বর্ধিত করেন। ফলে নতুন ডেডলাইনের সীমারেখা দাঁড়ায় 7 এপ্রিল। এই সময়সীমায় কাছাকাছি আসার দুদিন আগে থেকে ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশ্যে বিভিন্ন হুমকি ও চরম উস্কানিমূলক পোস্ট করতে থাকেন। তবে ডেডলাইনের সময়সীমা তিনি আবার আরও একদিনের জন্য বর্ধিত করেন। অতঃপর 8 এপ্রিল সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার কয়েক ঘন্টা আগে ইরানের উদ্দেশ্যে হুমকি দিয়ে তিনি লেখেন, আজ রাতে এক সভ্যতার মৃত্যু ঘটবে, যা আর কখনোই ফেরত আসবে না। ডোনাল্ড ট্রাম্পের এই হুমকিকে অনেকেই ইরানের উপর পারমাণবিক হামলা ঘটতে যাচ্ছে বলে মনে করেন, কিন্তু এর কিছু পর ডোনাল্ড ট্রাম্প হঠাৎ জানান যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক্সে প্রদত্ত পোস্টে তার কাছে যুদ্ধবিরতির আবেদন করেছেন। তাই তার অনুরোধে সাড়া দিয়ে আমি 14 দিনের জন্য যুদ্ধ বন্ধ করছি। এভাবে 8 এপ্রিল ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি উল্টো ঘুরে গিয়ে সেই 14 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন। বস্তুত ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ থেকে বেরিয়ে যাবার জন্য উপায় খুঁজছেন, তবে তার সেই বেরিয়ে যাওয়া যেন সম্মানজনক হয় এবং বিজয়ের একটা ভাব থাকে সেদিকেও লক্ষ্য রাখছেন। এজন্য পাকিস্তানের লাঠি ধরে ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের পরাজয় থেকে তার মুখ রক্ষার চেষ্টা করছেন। তার পিছু হটাকে তিনি পাকিস্তানের অনুরোধ হিসাবে চালিয়ে দিচ্ছেন। এ নিয়ে ডোনাল্ড ট্রাম্প দুইবার সম্পূর্ণভাবে বড় ধরনের উল্টা ঘুরলেন, যেমন প্রথমবার 8 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার ঘটনা, আর দ্বিতীয়বার 22 এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদকালের সময়সীমা বৃদ্ধি করা। এদিকে ডোনাল্ড ট্রাম্পের এভাবে চরম হুমকি দিয়ে হঠাৎ সরে যাওয়ার অভ্যাসগত কারণে এখন খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই তাকে ব্যঙ্গ করে বলা হচ্ছে টাকো, অর্থাৎ ট্রাম্প অলওয়েজ চিকেন্স আউট, যার টানা বাংলা হলো ট্রাম্প সর্বদা মুরগির মতো ভয় পেয়ে পালিয়ে যান। অর্থাৎ চরম হুমকি দেওয়ার পর শেষ মুহূর্তে চাপের মুখে সরে যেতে তিনি বাধ্য হন। আমাদের এই উপমহাদেশে কারো তর্জন গর্জন করার পর চাপের মুখে হঠাৎ দৌড় দিয়ে পালানোর ঘটনাকে যেমন ব্যঙ্গ করে বলা হয় কুকুরের লেজ গুটিয়ে পালানো, তেমনি যুক্তরাষ্ট্রে এ ধরনের ঘটনাকে বলা হয় চিকেন্স আউট, মানে ভয় পেয়ে মুরগির মতো পলায়ন। এই শব্দটি যুক্তরাষ্ট্রের সংস্কৃতিতে খুবই ব্যঙ্গাত্মক অর্থে ব্যবহৃত হয়। ইরান ইস্যুসহ বিভিন্ন ক্ষেত্রে বারবার এই ধরনের আচরণের কারণে সমালোচকরা এখন ট্রাম্পকে এই টাকো নামে আখ্যায়িত করছে, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। সুতরাং সব মিলিয়ে ইরান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের কৌশল এখন অনেকের কাছেই স্পষ্ট পরাজয় হিসাবেই ধরা দিচ্ছে। চরম হুমকি দিয়েও বাস্তবে কোনো লক্ষ্য অর্জন করতে না পারা এবং বারবার পিছু হটার কারণে এটি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ভরাডুবি বলেই দেখা হচ্ছে। ফলে এই ঘটনাকে অনেকেই কেবল একটি ব্যর্থ প্রচেষ্টা নয়, বরং ট্রাম্পের নেতৃত্বের বড় ধরনের ব্যর্থতার প্রতীক হিসাবে মূল্যায়ন করছেন। বস্তুত ইরানের দ্বিতীয় রাউন্ডের আলোচনায় অংশগ্রহণ না করা এবং ডোনাল্ড ট্রাম্পের একপাক্ষিকভাবে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করা প্রমাণ করে যে ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা যুদ্ধবিরতি ভীষণ জরুরি। আর ট্রাম্পের এই অবস্থা মূলত ইরানকে ড্রাইভিং সিটে বসিয়েছে। এখন এ পর্যন্তই।
আল্লাহ হাফেজ।